আমি ধরো খাওয়ার আগে, এই বাংলা চলে আসলো, আমি খাওয়ার আগে সে হচ্ছে না কেন, দাও তো। আচ্ছা একটু দাঁড়াও, এখানে রেসপন্স করছে না, একটু সময়। আমি খাওয়ার পরে সে খেয়েছিল। খুব বুঝবা কিন্তু, কারণ এই প্রথম এই পার্টটুকু পড়ি, আমি আবার ছোট্ট একটা টেস্ট নিব পারফেক্টের উপরে, হ্যাঁ, কারণ পারফেক্টটাকে একটু জটিল ধরা হয়। এই দেখ, তার মানে দেখো অতীতকালের দুটো কাজ, আচ্ছা চিনবো কিভাবে? চেনার উপায় হচ্ছে অতীতে দুটো কাজ সংগঠিত হবে, একটা আগে হবে, একটা পরে হবে। অর্থাৎ বাংলা বাক্যটা তুমি যদি দেখো যে ওটা পাস্ট ফর্ম, বাংলা বাক্যের শেষে ওই যে করেছিলাম, খেয়েছিলাম, দেখেছিলাম থাকবে, কিন্তু মাঝখানে আগে বা পরে থাকবে। তার মানে দেখো এই জাতীয় সেন্টেন্সের দুটো অংশ আছে, এই যে আমি যাওয়ার আর সে ভাত খেয়েছিল। অর্থাৎ তোমাকে প্রথমে বুঝতে হবে যে বাক্যটিতে পার্ট কয়টা আছে। খুব সহজ, দুইটা পার্ট আছে। নিচেরটা দেখো, আমি যাওয়ার পরে আর সে ভাত খেয়েছিল, এখানে দুটো অংশ আছে। ওকে, এই পর্যন্ত কি দুটো অংশ তোমরা কি বুঝতে পেরেছো যে স্যার আসলেই দুটো দুটো বাক্য, মানে দুইটা অংশ আছে? একটু ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, ঠিক তেমনি দেখো একটা কমন সেন্টেন্স আছে, যেমন আমরা প্রায় শুনে থাকি যে ডাক্তার আসার আগে রোগী মারা গেল, তাই না? আচ্ছা এখানেও একটু খেয়াল করো, ডাক্তার আসার পূর্বে পূর্বে রোগীটি মারা গেল, বা গিয়েছিল। এটা খুব কমন একটা কথা। আরেকটা আছে দেখো, ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, পরে। এই যে দেখো, এখানেও কিন্তু দুইটা অংশ আছে, তাই না? মাইশা বলো দেখি, এখানে দুইটা অংশ কিভাবে, কোনটা কোনটা দুইটা অংশ বলো দেখি। ডাক্তার আসার পরে এরপরে রোগীটি মারা গিয়েছিল, এটা একটা অংশ। ইয়েস, তাহলে দুটো অংশ আছে, তাই না? চলো এবার এটাকে ট্রান্সলেট কিভাবে করতে হবে সেটা আমরা একটু বুঝি। তার আগে বুঝতে হবে, আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা দুইটা অংশ আছে, তাই না? একটু দাও, এখানে কে ফোন দিচ্ছে। আচ্ছা, তো প্রত্যেকটা সেন্টেন্সের দুইটা পার্ট হবে, তাই না? ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল। তো একইভাবে ভালো করে খেয়াল করো, এখানে দুইটা করে পার্ট আছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী পাস্ট পারফেক্টটা বোঝার চেষ্টা করব, হ্যাঁ। প্রেজেন্ট পারফেক্টের গঠন আমরা দেখেছিলাম, দেখো। আচ্ছা মাইশা তুমি আবার বলো দেখি, আমি খেয়েছি ইংলিশটা কি হবে? আমি খেয়েছি, I have eaten. I have eaten. বলো দেখি এটাকে পাস্ট পারফেক্ট কোথায় আছে? পাস্ট পারফেক্ট তো শেখায় নাই। দেখো পাস্ট পারফেক্ট টেন্সের মূল গঠন কি জানো? এখানে হ্যাভ এর পরিবর্তে হ্যাড হয়ে যাবে। এই দেখো, I had eaten। এটা হচ্ছে পাস্ট পারফেক্টের মূল গঠন। আচ্ছা আমি অফ করে দিচ্ছি। আর এই ক্ষেত্রে আমরা ট্রান্সলেট করতে গেলে আমাদের দুইটা ফর্ম লাগবে, একটা পাস্ট ইনডিফিনিট লাগবে, পাস্ট পারফেক্ট টেন্স লাগবে। স্যার বুঝতে পারিনি, দেখো এবার ট্রান্সলেশন প্রসিজার শিখবা, খুব মন দিবা, আরেকটু মনোযোগ দাও। এবার বেশ জটিল জিনিস শিখতে যাচ্ছ, এবার খুব সহজ হয়ে যাবে। দেখো এই যে এখানে দুইটা অংশ আছে, আমি যাওয়ার আর সে ভাত খেয়েছিল। ট্রান্সলেট করার সময় আমরা যখন পাস্ট পারফেক্ট টেন্স ট্রান্সলেট করব, তখন আমাদের এই দ্বিতীয় অংশটুকু আগে বসাতে হবে। তো চলো আগে বসায়, কেমন চেহারা হয় দেখি। ধরো আমি ট্রান্সলেট কথা বলছি, আর পরের অংশটুকু, এই যে আগের অংশটুকু পরে যাবে, আর পরের অংশটুকু আগে হবে। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারলাম যে সে ভাত খেয়েছিল আগে ট্রান্সলেট করতে হবে, আর আমি যাওয়ার এটুকু পরে হবে। এইটুকু ক্লিয়ার হয়েছে, তাই না? কি বলেছে আবার দেখো, এই জাতীয় সেন্টেন্সে আমরা পরের অংশটুকু আগে নিয়ে আসব, আর আগের অংশটুকু আমরা পরে নিয়ে যাব। এখন বাকি থাকলো আগে এবং পরে। তো এখন আগে ইংলিশ কি আমরা জানি? বিফোর, BEFORE, বিফোর। বিফোর মানে আগে। তাহলে এই জাতীয় সেন্টেন্সের বিফোরের আগে আমাদের এই হ্যাড যুক্ত অংশ হবে। এই যে দেখো, এখানে বিফোর মানে আগে, মনে রাখবে, এবং আগে হলে আমরা হ্যাড আগে দিব, আর পরের অংশটুকু হবে সিম্পল ভার্ব টু। এই যে তার মানে কি হলো দেখো, সে ভাত খেয়েছিল, এটাকে যদি আমি ট্রান্সলেট করতে চাই, অজস্রী বলো দেখি, সে ভাত খেয়েছিল, তাহলে এটাকে তুমি, অজস্রী আসেনি না, আচ্ছা জায়েদ বলো এটাকে কি করতে হবে জানো? সে ভাত খেয়েছিল, পারো কিনা দেখি। হি হ্যাড ইটেন রাইস। ভেরি গুড।
আচ্ছা এরপরে দেখো বিফোর আছে, তাহলে বিফোর বসিয়ে দিলাম, আমি যাওয়ার আগে কি বলবো? বিফোর আই go. গো হবে না, এই যে লিখেছি ভার্ব টু, ভার্ব টু হলে কি হবে? যাওয়া, যাওয়ার পাস্ট টেন্স আই ওয়েন্ট হয়ে যাবে। ভেরি ভেরি গুড। আচ্ছা দেখো আবার বুঝিনি স্যার, আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার হও। এই জাতীয় সেন্টেন্সকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি তাই না? এই দুটো অংশকে আমরা প্রথম অর্থাৎ সেকেন্ড অংশকে আমরা আগে আনবো এবং প্রথম অংশটাকে পরে আনবো, এবং আগের পরের যে অংশটা আছে সেটাকে আমরা আগে ট্রান্সলেট করব। তাহলে আগে দেখবো যে মাঝখানে আগে আছে নাকি পরে আছে। যদি দেখি আগে আছে তাহলে হ্যাড যুক্ত অংশ আগে হয়ে ভার্ব 3 হবে এবং মাঝখানে বিফোর হয়ে গেল, পরের অংশে ভার্ব 2 বসে যাবে। আমি সবাইকে দিয়ে জাতীয় সেন্টেন্স ট্রান্সলেট করাবো। হ্যাঁ বলো রাফি, একটু বলো দেখি। ধরো এই জাতীয় সেন্টেন্স সেমটা, এই যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, এটা কি হতে পারে বলো? তুমি আগে বলো কোন অংশটুকু আগে ট্রান্সলেট করতে হবে রাফি? রোগীটি মারা গিয়েছিল, তাহলে এখানে পূর্বে আছে, তাহলে হ্যাড যুক্ত অংশ কোথায় আসবে? পূর্বে, তাই না? প্রথমে আসবে। তাহলে বলো দেখি রোগীটি মারা গিয়েছিল ইংলিশটা কি হতে পারে? চেষ্টা করো। দা বলো the patient হ্যাঁ হ্যাঁ পেশেন্ট হ্যাড, তারপরে ডাইড, died তাই না? কারণ কি এখানে ভার্ব 3 হয়ে যাবে হ্যাড এর পরে। তারপরে বিফোর, বলো বিফোর before হ্যাঁ doctor ইয়েস come ইয়েস বিফোর দ্য ডক্টর, ডক্টর কি হবে? ভার্ব 2 হবে, কাম হবে না। কামের পাস্ট ফর্ম কি বলো দেখি? came came, yes, before the doctor came. দেখো আবার বলছি, এখানে দুটো অংশ আছে, তাহলে পরের অংশটুকু আগে হয়েছে, এবং যেহেতু পূর্বে আছে, পূর্বে মানে কি আগে, আগে হলে হ্যাড যুক্ত অংশ আগে হবে। আচ্ছা এরপর দেখো আমি যদি আরো কিছু সেন্টেন্স মেক করি। আচ্ছা এবার হচ্ছে আহানাফ বলবা, যেমন বাবা বাসায় আসার আগে আমি ঘুমিয়েছিলাম। বলো দেখি আহানাফ। হ্যাঁ বাবা, বাবা বাসায় আসার আগে, এই বাবা হবে, আর আসার আগে কোথায় গেল? আচ্ছা বলো দেখি এই ক্ষেত্রে কোন অংশটুকু আগে আমাদের ট্রান্সলেট করতে হবে? বলো। আমি ঘুমিয়েছিলাম, তাই না? বলেছি দুটো অংশ থাকবে, পরেরটা আগে হবে। তাহলে এই যে আগে আছে, তাহলে হ্যাড যুক্ত অংশ কোথায় হবে? আগে হবে নাকি পরের সেন্টেন্সে হবে? না, আগে হলে, হ্যাঁ একটু খেয়াল করো, এটা সহজ। আগে হলে আগের সেন্টেন্সে আমরা হ্যাড বসাবো। তাহলে বলো তো আমি ঘুমিয়েছিলাম, একটু ইংলিশ করো। আই yes I have slept। তারপরে আগে ইংলিশটা কি জানো? Before তারপরে বাবা my বাসায়, father came. yes my father came home, তাই না? before my father came home। এই তো বুঝতে পেরেছো। সবাইকে দিয়ে ট্রান্সলেট করাবো, হ্যাঁ, যাতে একদম টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাও। আচ্ছা এবার আসি আমি, এবার যাব হচ্ছে, আচ্ছা একটা লিখে নি, দাঁড়াও। আচ্ছা লিখলাম হচ্ছে মা রান্না করার আগে আমি স্কুলে গিয়েছিলাম, স্কুলে গিয়েছিলাম। আচ্ছা ওয়াসিক বলো এবার কোন অংশটুকু আগে হবে? ওয়াসিক, মা রান্না করার আগে আমি স্কুলে গিয়েছিলাম। ওয়াসিক শুনতে পাচ্ছ বাবা? আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে আগে আছে, তাহলে হ্যাড যুক্ত অংশ কোথায় হবে? আগে হবে। তাহলে বলো এবার আমি স্কুলে গিয়েছিলাম কি হবে? I had gone to school। তারপরে before, হ্যাঁ mother cooked। আচ্ছা before my mother cooked, very good। তাহলে একটু খেয়াল করো এখানে বিফোর কিন্তু মাঝখানে আছে, তাই না? এবং দুই পাশে দুটো সেন্টেন্স হয়ে গিয়েছে। আচ্ছা এই পর্যন্ত বোঝনি এমন কেউ আছো? আমি আরেকটা মানে পরেরটাতে যাব। এটা কি তোমরা বুঝতে পেরেছো? বোঝা গেছে তো নাকি? আচ্ছা তার মানে বুঝতে পেরেছো, যেহেতু সম্মতি দিচ্ছ, তার মানে দুটো অংশ আছে। আগের অংশটুকু আমরা কি করেছি? হ্যাড যুক্ত করেছি, পরের অংশে ভার্ব টু করেছি। এবার চলো, এবার একটু উল্টো পাল্টা হয়ে যেতে পারে। হ্যাঁ
আচ্ছা, এই অংশটুকু অর্থাৎ টেন্সের ভিতরে এই পাস্ট পারফেক্ট টেন্সের সবচেয়ে কঠিন ধরা হয়, কেমন? এবং এটার ব্যবহার বিধি খুব একটা না হলেও যেহেতু গ্রামার পার্টে আছি আমরা, এটা আমাদের দরকার হবে, কারণ বিশেষ করে ওই যে আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব পড়বো, হ্যাঁ, তখন আমাদের এই পার্টগুলো দরকার হবে। এই কারণে এই উদ্দেশ্যে মূলত আমাদের এই প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সটা সিলেবাসে রাখতে হয়। এবার আসো আমরা নেক্সটে যাব। আমরা এতক্ষণ আগে পড়েছি তাই না? এবার পরে হলে কি হবে দেখো, এখানে আমি সবগুলো পরে লিখি। তাহলে পরে হলে হ্যাড যুক্ত অংশ পরে হয়ে যাবে, ঝামেলা শেষ। তাহলে আগের অংশ ভাব টু হবে, উল্টো হয়ে যাবে এবার। আচ্ছা, বলো ফাতিমা আমি যাওয়ার পরে সে ভাত খেয়েছিল। তাহলে বলেছি কি পরে হলে পরে আমাদের ভার্ব হ্যাড যুক্ত অংশ পরে হবে, আর প্রথম অংশ ভার্ব টু হয়ে যাবে। এই যে পরে মানে কি আফটার। তাহলে বলো তো সে ভাত খেয়েছিল কি হতে পারে ফাতেমা? After. না, After. আফটার না, আফটার তো মাঝখানে থাকবে। তাহলে এই পরের অংশটুকু আগে ট্রান্সলেট করো, তাহলে কি হবে? সে ভাত খেয়েছিল, ইংলিশটা কি হবে? হ্যাঁ বলো। She had eaten rice. না, এবার একটু খেয়াল করো, আমাদের ওই যে উল্টো পাল্টা হয়ে যেতে পারে। হ্যাড যুক্ত অংশ এবার কোথায় হবে? পরে হবে। এই যে পরে আছে দেখো। তাহলে এর আগে কি পড়েছিলাম আমরা? আগে ছিল সবগুলো, খেয়াল করো এই যে আগে ছিল। আগে থাকলে হ্যাড আগে আসবে, আর পরে হলে হ্যাড পরে যাবে, আর প্রথম অংশটুকু ভার্ব টু হয়ে যাবে। তাহলে বলো সে ভাত খেয়েছিল কি হবে? শি এট, বলো, She ate rice. আফটার, তারপরে After. After. আই, After I. আফটার I. আই ওয়েন্ট হবে না, হলো না। তাহলে I হ্যাড, gone. ও হ্যাড কোথায় গেল তোমার? হ্যাড লাগবে যে, আফটার আই হ্যাড, বলো I had gone. আই হ্যাড গন। আচ্ছা তুমি বুঝতে পারোনি মনে হয়। আচ্ছা আমি এটা আবার মুছে দিলাম, তুমি আবার বলো দেখি। আমি যাওয়ার পরে সে ভাত খেয়েছিল, তো পরের অংশটুকু আগে হবে। আগে হলে এখানে ভার্ব টু হবে সিম্পল, আর পরের অংশ মানে আগের অংশটুকু পরে যাবে, যেহেতু পরে আছে জন্য পরের সাথে আমাদের হ্যাড যুক্ত করতে হবে। আবার বলো দেখি বাবা, সে ভাত খেয়েছিল কি হবে ফাতেমা? বলো সে ভাত খেয়েছিল, She ate rice. She ate rice. she ate rice। তারপরে আচ্ছা লিখে নি, she ate, আরে ate rice, তারপরে বলো নেক্সট। After after I had went. I had এর পরে ভার্ব থ্রি হয়, গন হয়ে যাবে তাই না? যে গো ওয়েন্ট গন বলে, আফটার আই হ্যাড গন। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আফটার আই হ্যাড গন। তার মানে আবার বলছি শোনো, অর্থাৎ এই জাতীয় সেন্টেন্সে আমরা দুইটা পার্ট পাচ্ছি, প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট। তাহলে সেকেন্ড পার্ট হচ্ছে আগে ট্রান্সলেট করতে হবে, এবং প্রথম মনে রাখবে এটুকু কিন্তু আগের অংশটুকু কিন্তু আগে ট্রান্সলেট করলে হবে না, পরের অংশটুকু আগে ট্রান্সলেট করতে হবে, এবং প্রথম অংশটুকু পরে ট্রান্সলেট করতে হবে। এবং যদি বিফোর থাকে, বিফোর মানে আগে, বিফোর থাকলে হ্যাড এর সঙ্গে ভার্ব থ্রি আগে হবে, আর আফটার হলে হ্যাড এর সাথে ভার্ব থ্রি পরে হবে। আচ্ছা চলো এবার নেক্সট যাতে যাব। সাদ বলো দেখি, ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল। তাহলে বড় পরের অংশটুকু আগে ট্রান্সলেট করো দেখি। সাদ, হ্যাঁ ওপেন, হ্যাঁ ইয়েস, কি হবে চেষ্টা করো। The patient. ওকে, দ্য পেশেন্ট, হ্যাঁ তারপরে The patient হ্যাঁ হ্যাঁ had না, died. আচ্ছা শোনো, হ্যাড এখানে হবে না, এই যে পরে আছে এইটুকু দেখবা, পরে হলে হ্যাড পরে হবে, না হলে এখানে ভার্ব টু হবে, তাহলে দ্য পেশেন্ট ডাইড হবে, সিম্পল ডাইড। ওকে, তারপর বলো আফটার, After দা, the doctor ওকে, had হ্যাড, come. এই তো পেরেছো, হ্যাড খাম। এই যে খামের পাস্ট পার্টিসিপল ফর্ম তো খামই হবে তাই না? আফটার দ্য ডক্টর খাম খেম খাম। বুঝতে পেরেছো তো তুমি এটা বাবা? Yes, sir. আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আব্দুল্লাহ কি আছো? আব্দুল্লাহ তুমি তো আছো, শুক্রবার তোমার তো ক্লাস নেই, পরীক্ষা আছে তো কি? তুমি কথা বলতে পারবে? আব্দুল্লাহ কি আছো ক্লাসে? আচ্ছা, সুমি আক্তার থেকে কে যুক্ত হয়েছো বাবা? হু হ্যাজ জয়েন্ট ফ্রম সুমি আক্তার, নামটা বলো দেখি, ভুলে গেলাম। ও সাদিয়া, সাদিয়া সরি। আচ্ছা সাদিয়া, সাদিয়া এটা বলো এবার। দেখো বাবা কোথায় গেল? বাবা বাসায় আসার পরে আমি ঘুমিয়েছিলাম, কি হবে বলো দেখি, এটা তুমি চেষ্টা করো। তাহলে কোন অংশটুকু আগে হয়ে যাবে বলো দেখি এর মধ্যে?
আমি ঘুমিয়েছিলাম। আমি ঘুমিয়েছিলাম। তাহলে বলো আই, কি বলবো? I sleep. I slept. ইয়েস। তারপরে বলো কি হবে? After আফটার, বলো আফটার বাবা my father had come. come home. এই যে come home. Yes. I slept after my father had come home. Very good. ভালো বলেছো। তার মানে পরে হয়েছে বলে দেখো এই যে পরে হওয়াতে আমাদের had কিন্তু পরে চলে গেছে। সো এই জিনিসটা খেয়াল, একটু পরে আমি তোমাদের সেন্টেন্স মেকিং দেবো, এখনই দেবো। ওকে, আর দুইটা পরেই তারপর তোমাদের দেখবো আসলে বুঝতে পেরেছো কিনা। এবার ফাইনালি বলো আমাকে একটু, মিফতাহুল আছো? মিফতাহুল, আচ্ছা দেখো আমি একটা সেন্টেন্স লিখি, মা ডাকার পরে আমি, আমি হচ্ছে মা ডাকার পরে আমি লিখেছিলাম। এই যে, দেখি পারো কিনা তুমি এটা, মা ডাকার পরে বলো দেখি মিফতাহুল কোন অংশটুকু আগে ট্রান্সলেট করতে হবে। তোর মাইক্রোফোন অফ হয়ে গেছে, অন করো বাবা। বলো কোন অংশ আগে ট্রান্সলেট করতে হবে? দুইটা পার্ট আছে, মা ডাকার আর আমি লিখেছিলাম, কোনটা আগে হবে বলো দেখি। I wrote after. I wrote after, হ্যাঁ বলো after my mother, My mother তারপরে had, বলো had called me, এরকম হবে তাই না? my mother had called me. আচ্ছা আমি আবার একটু রিভিশন দিচ্ছি এবং তোমাদের 5টা সেন্টেন্স আমি লিখতে দেব, এরপরে আমরা ফিউচারে যাব। সব একটু খেয়াল করো। তাহলে এই জাতীয় সেন্টেন্সে কি থাকবে? দুইটা অংশ থাকবে তাই না? দুইটা অংশের মাঝে আগে থাকতে পারে অথবা পরে থাকতে পারে। আর তোমার টার্গেট থাকবে আগে সেকেন্ড অংশটুকু আগে ট্রান্সলেট করা, প্রথম অংশটুকু পরে ট্রান্সলেট করা। যদি আগে থাকে তাহলে বিফোর হবে, বিফোরের আগের অংশটুকুর মধ্যে হ্যাড যুক্ত হবে। আর যদি দেখো পরে রয়েছে, পরে হলে হ্যাডের সাথে পরে তোমাকে পরের অংশটুকু হ্যাড যুক্ত করতে হবে। তো এটা ছিল আমাদের এই পাস্ট পারফেক্ট টেন্সের মূল বিষয়। আচ্ছা লামহা তো পরে এসেছো, আমরা অলরেডি কিন্তু অনেকটা সময় ব্যয় করেছি এটা বুঝিয়েছি। এখন কিন্তু বোঝাতে গেলে আবার প্রথম থেকে তোমাকে বোঝাতে হবে, মুশকিল হয়ে যাবে। তো যাই হোক এই অংশটুকু তোমাকে ভিডিও দেখতে হবে, না হলে পরে তুমি শেষে আবার আমি রিভাইজ দিব, তখন আবার দেখতে হবে, একটু ওয়েট করতে হবে তোমাকে, হ্যাঁ? কারণ ক্লাসের টাইম শুরু হয়ে গেলে তখন তার বসে থাকা যায় না। আচ্ছা এবার একটা কাজ করতে হবে, আবার একটু শোনো, ফাইনালি আমি আরেকবার একটু বলছি, হ্যাঁ? যাতে তোমাদের ছোট্ট একটা টেস্ট নেবে এখন এই পাস্টটার উপরে। দেখো দুটো বাক্য আছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স শিখছি তাই না? এবং পাস্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে অতীতে দুইটা কাজ হবে বা দুইটা কাজ হয়েছিল, মাঝখানে আগে অথবা পরে কথাটি উল্লেখ থাকবে। আচ্ছা এই জাতীয় অংশে দুইটা অংশ তাই না? যে আমি যাওয়ার, এটা অংশ 1 পার্ট 1 আর এটা পার্ট 2। এখানেও আছে পার্ট 1 পার্ট 2, অর্থাৎ পার্ট 2টা আগে ট্রান্সলেট করতে হবে। আগে ট্রান্সলেট করলে দেখো তোমরা বেসিক্যালি কি করতে, সে ভাত খেয়েছিল, আমরা জানি পাস্টে হি এট রাইস, এটা আমরা জানি তাই না? কিন্তু যেহেতু আগে আছে, তুমি দুটো আগে এইভাবে করে ফেললাম, ধরো হি এট রাইস বিফোর, যেহেতু দুটো পাস্ট ফর্ম, বিফোর লিখলাম আই ওয়েন্ট। তো এখন আমি দেখলাম যে আরে বিফোর আছে, তো বিফোর হলে তো আগে, তাহলে এখানে তো এট হবে না, এখানে হ্যাড ইটেন হবে। এই বাস হয়ে গেল। তারপরে তুমি যদি পাস্ট ফর্মে দুটো ট্রান্সলেট করেও ফেলো, তাহলে পরে তুমি দেখবা যে আগে আছে নাকি পরে আছে। যদি আগে থাকে, বিফোর থাকে, তাহলে হ্যাড যুক্ত অংশ পরে, হ্যাড এর পরে তো ভার্ব 3 হয়ে যাবে আমরা জানি, এটা যেহেতু পারফেক্ট টেন্স। আবার একইভাবে দেখো আমি যাওয়ার পরে সে ভাত খেয়েছিল, তাহলে পরের অংশটুকু আগে ট্রান্সলেট করতে হবে, হি এট রাইস আফটার আই ওয়েন্ট। এখানে তো আফটার আছে, তাহলে তো আফটার হলে হ্যাড যুক্ত অংশ পরে হবে, তাই তো? তাহলে ওয়েন্ট বাদ, তাহলে আই হ্যাড গন। এটুকু একটু মাথায় রাখলে দেখবে পারফেক্ট টেন্স একদম সহজ। তো চলো আমরা 5 মিনিটে একটা ছোট্ট টেস্ট দিব, তুমি আদৌ বুঝতে পেরেছো কিনা একটু মিলিয়ে নিবা, হ্যাঁ? না বুঝতে পারলে আমি আবার তোমাদের বোঝাবো। ওকে চলো, 1 নম্বর, অনলি 5টা সেন্টেন্স দিব, তোমরা একটু খাতা কলম বের করে এখনই লেখা শুরু করবা। ওকে, মানে ওয়েট করবা না যে স্যার লেখা শুরু করবো কিনা। 5টা বাক্য লিখেছি তাই না?
খুব মনোযোগ দিয়ে দেখো। ফাতেমা বলো তো প্রথমটা কি করেছো তুমি? দেখি। আমি খাওয়ার পরে সে হেঁটেছিল, বলো দেখি কি করেছো? She walked after I had eaten. এই তো শিখে ফেলেছো। she walked, very very good. after I had eaten. থ্যাংক ইউ। কারণ কি প্রথম অংশটুকু আমরা দেখি, দেখো আফটার আছে জন্য পরের অংশে হ্যাড হয়ে গেছে, তাই না? বা রাফি বলো স্কুলে যাওয়ার আগে মা আমাকে টিফিন দিলেন, এটা কি হতে পারে? Mother had given tiffin before I went to school. বাহ, ভেরি গুড। মাদার হ্যাড গিভেন টিফিন, গিভেন টিফিন, আর কই গেল? বিফোর, বিফোর আই ওয়েন্ট টু স্কুল। কারণ কি? কারণ দেখো এটা হচ্ছে এই যে বিফোর আছে, তাই না? বিফোর হলে আমরা হ্যাড প্লাস ভার্ব 3 আগে ব্যবহার করব, এটা রুল। ভেরি ভেরি গুড। বলো। হ্যাঁ অবশ্যই হবে, অফকোর্স হবে, কোনো সমস্যা নেই। মাই মাদার দাও, অসুবিধা নেই, অবশ্যই হবে। আচ্ছা, নাম্বার 3, মাইশা বলো দেখি। সে খাওয়ার পরে আমি পৌঁছালাম, কি হবে? সে খাওয়ার পরে ইয়েস। I arrived after she had eaten. বাহ, ভেরি গুড। আফটার শি হ্যাড ইটেন। বা সবগুলো তো হচ্ছে মনে হচ্ছে সবার। আচ্ছা, আমি লেখার আগে। আচ্ছা, এবার আমি জাস্ট ওয়াসিক বলো দেখি এটা কি করেছো তুমি ওয়াসিক? আমি লেখার আগে সে আমাকে ডেকেছিল, বলো। He had called me before my writing. আর না, বিফোর মাই রাইটিং হবে না, ওই যে বিফোর এর পরের অংশটুকু ভার্ব টু হবে। কল মি বিফোর কি হবে বলো দেখি? বিফোর আই, বলো, আই রোট হয়ে যাবে। এই যে দেখো ভার্ব টু হয়ে যাবে। এই যে প্রথম অংশটুকু বিফোর মাই রাইটিং হবে না এই ক্ষেত্রে, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সের রুল আছে, এরকম রুলের বাইরে আমরা কিছু করতে পারবো না। এই জন্য এখানে হি হ্যাড কল্ড মি বিফোর আই রোট হয়ে যাবে, আমি লেখার আগে। আচ্ছা গেল। আচ্ছা, এবার দেখো আমি ঘুমানোর পরে সে বাড়ির কাজ শেষ করলো, তাই না? আচ্ছা চলো এবার যাচ্ছি। সাদিয়া বলো এটা কি করেছো সাদিয়া? হ্যাঁ, সাদিয়া শুনতে পাচ্ছো বাবা? বলো। জি স্যার। বলো কি হবে? He finished homework after I had slept. ভেরি গুড। সবাই দেখো এখানে হি এবং শি নিয়ে তোমাদের একটু ঝামেলা হয়, যে কোনো একটা লিখে দেবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে, পারফেক্ট। হি অর শি হয়ে গেল। ফিনিশ দিয়েছো, ফিনিশড হিজ অর হার হোমওয়ার্ক, হোমওয়ার্ক। কোনো সমস্যা নেই, কমপ্লিটেড দিতে হবে। আফটার আই স্লেপ্ট। এই ভেরি গুড, কোনো অসুবিধা নেই, এখানে কমপ্লিটেড দিলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, কেউ যদি ডান দাও তাও হবে, অসুবিধা নেই। হি অর শি, সরি, ডিড হিজ হোমওয়ার্ক, তখন আবার ডিড হয়ে যাবে এখানে, কমপ্লিটেড। আচ্ছা ঠিক আছে, শুধু একটা জিনিস দেখতে চাই, 5-এ 5 পেয়েছো কেউ? হাত তোলো দেখি, শুধু এটাই দেখতে চাই। 5, আচ্ছা একজন পেয়েছো না? আচ্ছা 2 জন। আচ্ছা, অনেকে পাওয়ার কথা, যেহেতু তোমরা বলতে পেরেছো। মাত্র 3 জন পেয়েছো 5-এ 5। আচ্ছা, ভেবেছো না আরেকটু পাবা। আচ্ছা যাই হোক। আচ্ছা 4 জন পেয়েছো, ঠিক আছে, আর দেখছি না। আচ্ছা 5 জন পেয়েছো। আচ্ছা এক এক করে হাত তুলতেছো এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা 8টা টেন্স শেষ করেছি, তাই না? প্রথম থেকে আজকে পর্যন্ত 8 টেন্সেস আর ফিনিশড। এবার আমরা যাব ফিউচার টেন্সে। আজকে আমরা টেন্সের পার্ট শেষ করে দেব, কেমন? নেক্সট ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস সম্পর্কে আমরা আলোচনা করব, এবং এই ফর্মগুলো ভালো মতো ধরলে দেখবা তোমার স্কুলের সিলেবাসও আস্তে আস্তে কমপ্লিট হবে এবং তুমি প্রপার ওয়েতে আগাইতে পারবা। হ্যাঁ, যেহেতু আমি এই যে একটার সাথে একটা কানেক্টেড, যেমন এরপরে আমি রাইট ফর্ম অফ ভার্ব শেখাবো, এরপর ডাব্লিউএস কোশ্চেন শেখাবো, হ্যাঁ, এরপরে যাবো আর্টিকেলের পার্টে যাব। আস্তে আস্তে এইভাবে আমরা সবগুলো পার্ট শেষ করব। ধৈর্য ধরবা, তাহলে ইনশাল্লাহ সব আমরা শিখতে পারবো। তো চলো ফিউচার টেন্স নিয়ে এবার আমরা গবেষণা করি, ঠিক আছে? ফিউচার, এবং শেষে আমি আরেকটা পরীক্ষা নেব সবগুলো টেন্স মিলে। আচ্ছা, ফিউচার ইনডেফিনিট, এটা কি হলো? আর কোথায় গেল? ফিউচার ইনডেফিনিট, তাই না? ফিউচারেরও কিন্তু 4টা ফর্ম আছে, আমরা জানি, ওই আগের মতোই। প্রেজেন্ট, যেমন ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, খুব ভালো করে দেখো তাহলে ফিউচার টেন্স চেনার উপায়টিকে আমি একবারে রিভিশন দেওয়াচ্ছি সবগুলো, দেখো খুব ভালো করে খেয়াল করো। আচ্ছা একটা সেকেন্ড একটু লিখে নিই। দেখো এই লাস্টে ছিল ফিউচার ইনডিফিনিট, ধরো এটা ফিউচারের পার্ট, এটা হচ্ছে পাস্টের পার্ট, আর এটা হচ্ছে প্রেজেন্টের পার্ট। প্রথমটা হচ্ছে প্রেজেন্টের পার্ট। আচ্ছা, ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা জানি, দেখো এক একটা এক এক রকম চেহারা তুমি দেখছো। প্রেজেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি বাংলা বাক্যের শেষে করি, খাই, ঘুমাই ইত্যাদি ছিল।
পাস্ট ইনডিফিনিট ছিল কি করেছিলাম, গিয়েছিলাম, দেখেছিলাম। আর এখানে সিম্পল, অর্থাৎ বাংলা বাক্যের শেষে আসবে কোনো কিছু ভবিষ্যতে আমি করব। ঠিক আছে, তারপর চেনার উপায়টা কি দাঁড়ালো, বাংলা বাক্যের শেষে এই কথাটা উল্লেখ করবা। তোমাকে যদি প্রশ্ন করি আমি যে এটা চিনবো কিভাবে, তুমি শর্টলি আমাকে বলতে হবে যে বাংলা বাক্যের শেষে, দিস ইজ আ ভেরি কমন সেন্টেন্স, ইউ হ্যাভ টু ইউজ, তোমাকে এটা ব্যবহার করতে হবে। ওকে, সো বাংলা বাক্যের শেষে কোনো কাজ করব, লিখব, খাবো, দেখব ইত্যাদি থাকলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলবো। চলো গঠনে আসি। গঠনে বেশি কিছু না, আমরা সাবজেক্ট, আচ্ছা দেখো আমি এখানে আমি জাস্ট একটা চার্ট হিসেবে আমি একটু পরে এটাকে ফিল আপ করছি। তাহলে ফিউচার ইনডিফিনিটের ফিউচার, না এটা ভুল হয়েছে, ইনডিফিনিট এর আমাদের গঠন প্রণালী, তাহলে বাংলা বাক্যের শেষে করব খাবো, সাবজেক্ট আসবে প্লাস শ্যাল অথবা উইল, অথবা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অথবা এক্সটেনশন। স্যার এখানে শ্যাল বা উইল লিখেছেন, তাহলে শ্যাল কখন হবে, উইল কখন হবে? আচ্ছা উইল হবে সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে উইল, অর্থাৎ উইল অল সাবজেক্টস, অল সাবজেক্টস। আচ্ছা অল সাবজেক্ট মানে বুঝলাম না স্যার, ওই যে আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট, অথবা যে কোনো সাবজেক্ট দিলে তুমি উইল ব্যবহার করতে পারবা। অন দ্য আদার হ্যান্ড শ্যালের ক্ষেত্রে কয়েকটা বাধা ধরার নিয়ম আছে, আই এবং উই এর ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করতে পারি, আর অন্যান্য গুলোর ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবা না। বাট আমার মনে হয় বেটার হয় আমরা যদি শুধু উইলটা ব্যবহার করি, এটা সবচেয়ে ভালো হয়, তাহলে তোমার আর ওই শ্যাল নিয়ে কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না, সোজা কথা। আচ্ছা যেমন চলো এবার আমি যদি দেখি, আহানাফ বলো দেখি, আমি লিখবো কি হবে? আহানাফ আমি লিখবো কি হবে? আমি লিখবো I will write. I will write। আচ্ছা এবার যদি বলো তুমি লিখবে কি হবে? You will write. You will write। ভেরি গুড। এবার প্রশ্ন করো তুমি কি লিখবে? কি হবে? will। Will you write? will you write? আচ্ছা আচ্ছা ও বাবা দাও তো একটু আমাকে একটু ব্যবহার করি, তাই না? তো এই ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না, দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা তার আগে আমি ছোট্ট করে একটু লামহাকে জিজ্ঞেস করতে চাই, লামহা বলো দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমি যাচ্ছি ইংলিশটা কি হবে, তোমার মনে আছে কিনা? আমি যাচ্ছি। ওকে লামহা কথা বলো বাবা। আচ্ছা স্যার লামহা ওপেন করেছো, বলো আমি যাচ্ছি হলে কি হবে? আই, চেষ্টা করো বলো, মাইক্রোফোন ওপেন করো বাবা, হ্যাঁ বলো আমি যাচ্ছি। মনে নাই? আচ্ছা আমি যাচ্ছি হলে কি হয়? আই এম গোয়িং হয়, তাই না? দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আজকে তো ফিউচার শিখবো, তার আগে প্রেজেন্টটা একটু রিভাইজ করছি। আই এম গোয়িং। আচ্ছা বলো তো লামহা আমি যাচ্ছিলাম হলে কি হবে? আই, আচ্ছা ভুলে গিয়েছে মনে হয় সবগুলো। আই ওয়াজ গোয়িং, তাই না? আই ওয়াজ গোয়িং। একটা জিনিস তোমরা দেখো, কন্টিনিউয়াস টেন্স মানে এই যে অক্সিলারি একটা ভার্ব থাকবে এবং তারপরে আমাদের একটা ভার্বের আইএনজি ফর্মে নিয়ে যেতে হবে। কোথায় গেল? জাস্ট ওয়ান মিনিট। এই যে আইএনজি ফর্ম, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, আই এম গোয়িং, আই ওয়াজ গোয়িং, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ফিউচারেও কি আইএনজি হবে? অবশ্যই হবে। তাছাড়া চিনবো কিভাবে? দেখো বাংলা বাক্যের শেষে খেয়াল করবা কোনো কাজ চলমান থাকবে, যেমন করতে থাকবো কিংবা লিখতে থাকবো ভবিষ্যতে, হ্যাঁ লিখতে থাকবো কিংবা কথা বলতে থাকবো, কথা বলতে থাকবো, তখন আমাদের সেটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস। ভালো করে বুঝো, কোনো কাজ করব, খাবো, লিখবো, তার মানে কি ওই সময় তো চলমানের কথা বলা হচ্ছে না। হ্যাঁ আমি যাব, দেখি আমি কালকে ঢাকা যাব। দেখো এই সেন্টেন্সে তো কোনো কিছু চলমান বুঝতে পারছো না। তুমি কি হোমওয়ার্ক করবে? জি স্যার আমি রাতে হোমওয়ার্ক করব। আর যদি বলি আচ্ছা তুমি হোমওয়ার্ক কখন করবে? স্যার আমি কখন করবো জানি না, তবে সন্ধ্যায় আমি হোমওয়ার্ক করতে থাকবো। করতে থাকবো মানে কি? তার মানে আমি যদি ওই সময় তোমার বাসায় গিয়ে দেখি তুমি হোমওয়ার্ক করবে ওই সময়, তার মানে চলমান কোনো কিছু থাকলে আমরা করতে থাকবো এই ফর্মটা ব্যবহার করতে হবে। তো এখানে স্যার গঠনটা কেমন হবে? সাবজেক্ট থাকবে, উইল তো থাকবে যেহেতু ফিউচার টেন্স, উইল এর পরে একটা বি চলে আসবে, এটা রুল প্লাস ভার্বের আইএনজি ফর্ম হবে। এই যে কন্টিনিউয়াস মানে আইএনজি করতে হবে তোমাকে, প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এই যে দেখো
আই উইল বি গোয়িং। আচ্ছা, কিন্তু তার আগে তোমাকে কিন্তু এই অংশটুকু চিনতে হবে যে কন্টিনিউয়াস ফর্মে আসলেই আছে কিনা। যেমন ধরো লিখলাম যে আমি আমি দৌড়াতে থাকবো, ধরো দৌড়াতে, কোথায় গেল, দৌড়াতে থাকবো, এই যে আমি দৌড়াতে থাকবো, তাই না? তার মানে কন্টিনিউয়াস ফর্মে আমি দৌড়াবো বলিনি, আমি দৌড়াতে থাকবো। আচ্ছা, এটা কি আমাকে একটু সাদ বলো দেখি, কি হতে পারে সাদ? আমি দৌড়াতে থাকবো, সাদ শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। I will running. আই উইল বি লাগবে, বি ছাড়া কিন্তু তুমি এই কন্টিনিউয়াস টেন্স হবে না, বরং ভুল হবে। তাহলে কি হবে? আই উইল বি রানিং। এই তো গুড, পেরেছো। আই উইল বি রানিং মানে আমি দৌড়াতে থাকবো। আচ্ছা, এবার বলো তো তুমি দৌড়াতে থাকবে কি হবে? You will be running. ইউ উইল বি রানিং। এবার প্রশ্ন করো দেখি, তুমি কি দৌড়াতে থাকবে? কি হতে পারে? উইল Will you running? Will you be running? এই তো বি হবে পরে। ভেরি গুড, আমি ভেবেছিলাম তুমি উইল বিটা বলে ফেলতে পারো। ভেরি গুড পয়েন্ট। তাহলে উইল এর পরে সাবজেক্ট, এর পরে কিন্তু বি আসবে, উইল বি একসাথে বলা যাবে না। তাই উইল ইউ বি রানিং। তুমি আরেকটা বলো, তুমি কোথায় দৌড়াতে থাকবে? বলো where Will you be running? এই তো will you be running ভেরি গুড। আচ্ছা, আমরা কিন্তু যে নেক্সট আমরা যখন, আচ্ছা নেক্সট ক্লাসে তোমাদের দুটো যে কোনো একটা জিনিস আমি বোঝাতে পারি। এখন ভাবতে হবে কোনটা তোমাদের সহজ। একটা ডাব্লিউএইচ ওয়ার্ড বা ডাব্লিউএইচ সেন্টেন্সেস করাতে পারি, সবগুলো ডাব্লিউএইচ টেন্স থেকে, যেহেতু টেন্সটা বুঝেছো। আর এরপরে রাইট ফর্ম ভার্ব করাতে পারি। ওকে, দেখি না নেক্সট ক্লাসে কি করবো, এটা আমি চিন্তা করি তোমাদের অবস্থা দেখে। তার মানে দেখো, কোনো কাজ করতে থাকবো হলে উইল বি হবে। তাহলে দুটো জিনিস একটু আলোচনা করা যাক আরেকবার। জায়েদ বলো, ফিউচার ইনডিফিনিট কিভাবে চিনবো এবং কন্টিনিউয়াস কিভাবে চিনতে হবে, বলো। জায়েদ শুনতে পাচ্ছ বাবা? হ্যাঁ বলো। বাক্যের শেষে ভবিষ্যতে করতে থাকবো, লিখতে থাকবো, কথা বলতে ইত্যাদি বোঝায়। তাহলে এটা হলে কোন টেন্স হবে? ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস। আর হোয়াটস অ্যাবাউট ফিউচার ইনডিফিনিট? ইনডিফিনিট কিভাবে চিনবো সেটা একটু বলো। বাংলা বাক্যের শেষে ভবিষ্যতে করবেন, করবে ইত্যাদি থাকবে। ইত্যাদি থাকলে আমরা সেটাকে ফিউচার ইনডিফিনিট বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসো, আমরা আবার সেই পারফেক্ট টেন্সে চলে এসেছি, ফিউচার পারফেক্ট। শোনো, এগুলো আমরা কথা বলার সময় খুব একটা ব্যবহার না করলেও আমাদের ওই যে ফর্ম গুলো শিখে রাখতে হবে, যেহেতু টেন্স আমরা যেহেতু গ্রামার কোর্স করছি, আমরা সব জিনিসই আমরা শেখার ট্রাই করব। তাহলে আসো, ফিউচার পারফেক্ট টেন্স আবার কেমন জিনিস স্যার? ফিউচার পারফেক্ট, দেখো আমরা একটা খুব কমন একটা জিনিস জানি। আচ্ছা, কি যেন, না সরি, এটা একটা কমন জিনিস। কি কমন জিনিস? এখানে একটা হ্যাভ লাগে, তাই না? আচ্ছা, পারফেক্ট হ্যাভ লাগে, অথবা হ্যাড আমরা ইউজ করেছি পাস্টের ক্ষেত্রে, এখানেও একটা হ্যাভ প্রয়োজন হবে। তবে স্যার চিনবো কিভাবে? দেখো, বাংলা বাক্যের শেষে একই কথা বারবার, বাংলা বাক্যের শেষে করে থাকবো। স্যার এটা বুঝতে পারিনি, দেখো ভালো করে থাকবো বা লিখে থাকবো। আচ্ছা, কে যেন যুক্ত হতে পারছে না নাকি বাবা? নাকি এটা কার নাম্বার বুঝতেছে না তো। না ঠিক আছে, যুক্ত হয়েছে, এটা আগের মেসেজ। আচ্ছা, শেষ বাংলা বাক্যের শেষে করে থাকবো। ভালো করে বুঝো, করে থাকবো বা করিয়া থাকবো, ভার্বের সাথে বাংলা যে ক্রিয়া রয়েছে, যেমন খাওয়া কিংবা মনে করো লেখা কিংবা পড়া, এই জিনিসগুলোকে আমরা যখন একার যুক্ত করব, একার, হ্যাঁ একার, এই যে একার যুক্ত করব, কেমন? একার যুক্ত করলে কি হবে? যেমন খেয়ে বা খাইয়া, মানে অতীতের কথা যেটা বলে, হ্যাঁ। এরপর লেখাকে দেখো আবার একার যুক্ত করে দাও, লিখে বা লিখিয়া। আবার দেখো, পড়ে বা পড়িয়া, স্যার তাহলে চেনার উপায়টা কি হবে? বাংলা বাক্যের শেষে আমরা এই করে 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 থাকবো, এরকম থাকবে,
করে থাকবো, খেয়ে থাকবো, লিখে থাকবো, গিয়ে থাকবো, অর্থাৎ খাওয়াটাকে খেয়ে থাকবো। ওকে, তাহলে সেই ক্ষেত্রে ফিউচার পারফেক্ট। আমি একটা সেন্টেন্স লিখে দেখো, এবং এই ক্ষেত্রে থাকবো, আচ্ছা লিখে থাকবো, লিখে আর একটা লিখে দাঁড়াবো, তোমাদের নোটে থাকবে তাহলে ভালো হবে। লিখে থাকবো কিংবা পড়ে থাকবো ইত্যাদি, পড়ে থাকবো। প্লাস বাংলা বাক্যের শেষে মধ্যে, অর্থাৎ তোমার যে বাংলা এবং সাথে, এতক্ষণ পর কে যুক্ত হচ্ছে, আচ্ছা, এবং সাথে এবং বাক্যে সময়ের আগে, সময়ের আগে মধ্যে উল্লেখ থাকে, মধ্যে উল্লেখ থাকে। এই মধ্যে উল্লেখ থাকে কথাটি মনে না হলেও তুমি সেন্টেন্স দেখে চিনতে পারবা। যেমন লিখলাম হচ্ছে আমি বিকালের মধ্যে বাড়ি পৌঁছে থাকবো, বাড়ি পৌঁছে থাকবো, বাড়ি পৌঁছে থাকবো। এই যে দেখো, যদি পৌঁছাতে থাকবো বলি তাহলে কন্টিনিউয়াস, পৌঁছে, পৌঁছানো থেকে পৌঁছে থাকবো, এরকম কথা থাকবে। কিন্তু এই অংশটুকু, এই পার্টে এরকম থাকবে। এর গঠনটা একটু খেয়াল করো। আমরা জানি যে পারফেক্ট টেন্সে হ্যাভ ইউজ করতে হয়, তাহলে সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ লাগবে, কোনো হ্যাজ লাগবে না, সব হ্যাভ। হি এর ক্ষেত্রেও হ্যাভ হবে এখানে, কারণ উইল হলে উইলের পরে আর হ্যাজ ব্যবহার করা যায় না, উইলের পরে অলওয়েজ হ্যাভ ব্যবহার করতে হবে। উইল হ্যাভ প্লাস ভার্ব 3। কেন স্যার? পারফেক্ট টেন্স, যে কোনো পারফেক্ট, একটু আগে তো দেখেছো হ্যাড এর পরে ভার্ব 3 ইউজ করেছো, আবার এখানেও ঠিক একই ভাবে তোমাকে ভার্ব 3 ব্যবহার করতে হবে। তাহলে সাবজেক্ট উইল হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এই যে এরকম হয়ে যাবে। তো এই জিনিসটা যদি আমরা সেন্টেন্স বলি, তার মধ্যে এই যে মধ্যে আছে, দেখো মধ্যে কথাটির জন্য আমরা বাই ব্যবহার করব, বাই। বাই মানে কি মধ্যে হবে তখন। হ্যাঁ, মিফতাহুল বলো দেখি এটা কি হতে পারে? আমি বিকালের মধ্যে বাড়ি পৌঁছে থাকবো, এটা ইংলিশটা করো দেখি। ওকে, মাইশা বলো। আই I will have arrived ওকে, অ্যারাইভড, গুড। তারপরে কোথায়? হোম, by home by বাই afternoon. হ্যাঁ, বাই আফটারনুন। এখানে কিন্তু ইন দ্য আফটারনুন বলা যাবে না, শুধু টাইমটা উল্লেখ করতে হবে, বিকালের মধ্যে বাই আফটারনুন। আচ্ছা, আবার দেখো আরেকটা এক্সাম্পল লিখছি বোঝানোর জন্য। হ্যাঁ, আচ্ছা, 2 হচ্ছে লিখলাম হচ্ছে সে, সে হচ্ছে সন্ধ্যার মধ্যে, ধরো লিখলাম মধ্যে বাড়ির কাজ শেষ করে থাকবে। শেষ করবে থাকবে না কিন্তু বাবা, শেষ করে থাকবে, এটা হচ্ছে পারফেক্ট টেন্স। আর শেষ করবে হলে কিন্তু ফিউচার হয়ে যাবে। সো এখানে কিন্তু একটা ভেজাল আছে, তো এই অংশটুকু তোমাকে ভালো করে বুঝতে হবে। একটা করব, একটা করে থাকবো, টোটালি ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স স্ট্রাকচারস, রাইট? সে সন্ধ্যার মধ্যে বাড়ির কাজ শেষ করে থাকবে। না বা বলো কি হতে পারে এটা? বলো, হি, চেষ্টা করো। He had been হ্যাঁ, হ্যাড বিন হবে না, এটা তো ফিউচার, কোনো হ্যাড আসবে না বাবা। এটা তো বল উইল হবে তাহলে। হি, he will have তারপরে completed ইয়েস, গুড, কমপ্লিটেড। his homework ওকে, হোমওয়ার্ক কখন? সন্ধ্যার মধ্যে। তার কি বলবো? বাই, by evening. বাই ইভিনিং। এই তো পেরেছো। উই উইল হ্যাভ কমপ্লিটেড, হি উইল হ্যাভ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক বাই ইভিনিং। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আর একটা টেন্স আছে, এরপর টোটাল টেন্সটা একবার রিভাইজ করব, এরপর সবগুলোর উপর একটা এক্সাম নেব। ওকে, সো যারা পরে এসেছো টেনশন করো না, আমি আবার বোঝাবো। বাট তোমাদের ক্লাস টাইমটা একটু মেনটেন করতে হবে, 8টার সময় হাজির হয়ে যাবা। কারণ তুমি তো জানো যে আমি ক্লাস মানে সময় হলে আমরা টাইমটা শুরু করে দিই, আমরা ক্লাস শুরু করে দিই, তাই না? এমন তো হয় না যে আমরা অনেক বেশি কথা বলি বা গল্প করি। আমি সময় তো তোমাদের পড়াই, তাহলে সময়ের মধ্যে তোমরা জয়েন করে ফেলবা, না হলে দেখো 5 মিনিট পরে গেলে দেখবে একটা পার্ট বোঝানো হয়ে গেছে। প্রয়োজনে অ্যালার্ম দিয়ে রাখবা। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো এটা গেল কি আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হয়ে গেছে, তাই না? এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে ওই যে সিন্স এবং ফর কথাটি চলে আসবে। তো তার আগে আমাদের দুটো পিছনে যে আমাদের কি যেন বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা বুঝতে হবে, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমাদের একটু মনে রাখতে হবে একটু।
আচ্ছা চলো তাহলে একটু ফাতেমা বলো দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে আমরা চিনবো, তোমার মনে আছে? চেষ্টা করো দেখি। প্রেজেন্ট পারফেক্ট জি। হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কিভাবে যেন চিনতে হয় বলেছিলাম? বাংলা বাক্যের বাংলা বাক্যের শেষে বাংলা বাক্যের শেষে হুম, করে বাংলা বাক্যের শেষে পূর্বে করেছিলাম করেছিল না 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 হলো না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ সময় ধরে বা সময় থেকে এরকম কথাটি বলেছিলাম তাই না? কন্টিনিউয়াস আবার বলো দেখি বাংলা বাক্যের শেষে। বাংলা বাক্যের শেষে সময় ধরে করেছিলাম করছিল করছিল না হয়নি, তুমি ভুলে গিয়েছো। আচ্ছা চলো এবার যাই হচ্ছে ভালো করে শোনো। আহানাফ বলো দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা। বাংলা বাক্যের শেষে সম্প্রতি না করেছিলাম তোমরা সব উল্টো পাল্টা করে ফেলেছো। করেছি সম্প্রতি বলে কোনো কথা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসবে না। আচ্ছা বাই দ্য ওয়ে ভুলে গিয়েছো, ভুলে গেলে তো মুশকিল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা জায়েদ বলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা যেন? সঠিকটা সন্ধানে আছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? আচ্ছা সব ভুলে গেছো নাকি? আচ্ছা বলো বলো হ্যাঁ 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 জানি মাইশা তুমি পারবে দাঁড়াও বাংলা বাক্যের শেষে সময় ধরে খাচ্ছি আচ্ছা যাকে বলেছি সে বলুক না সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, দাঁড়াও, এক এক করে যাচ্ছে একটু ওয়েট করো। বলো দেখি জায়েদ। হ্যাঁ শেষে সময় ধরে করছি ওকে করছিলে করছিলেন ইত্যাদি বোঝালে না সব উল্টোপাল্টা করে ফেলেছো। আচ্ছা জাস্ট দেখো তো আমার লাইনটা কতক্ষণ পরে কেটে যাবে। স্যার 4 মিনিট ও আচ্ছা সময় আছে। আচ্ছা এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটু ভালো করে বুঝো হ্যাঁ। আচ্ছা প্রেজেন্ট শোনো প্রেজেন্টের মধ্যে কোনো লাম আসবে না, করছিলাম বা করেছিলাম এই ধরনের কোনো প্রেজেন্টের মধ্যে আসবে না, কিংবা ফিউচারের মধ্যেও যাবে না করছিলাম খাচ্ছিলাম। কারণ কি জানো এক একটা সেন্টেন্সের এক একটা চেনার উপায়টা একদম ওর জন্যই সেটা। যেমন আমি একটু বোঝাচ্ছি, দাও এক সেকেন্ড একটু লিখে নিই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা সময় ধরে করছি কোনো লাম আসবে না, করছি খাচ্ছি দৌড়াচ্ছি ইত্যাদি। যেমন আমি 1 ঘন্টা ধরে একটি বই পড়ছি, ওটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা দেখেছিলাম কোনো কাজ সময় ধরে বা সময় থেকে করছিলাম। আচ্ছা তাহলে এটা পাস্টে। যেমন দেখো কি বলেছি, দেখো একটা হচ্ছে করছি, এটা করছি বা লিখছি এরকম সময় ধরে লিখছি। আর এটা দেখো পাস্টের ক্ষেত্রে অবশ্যই তোমাকে লাম যুক্ত করতে হবে বা লেন যুক্ত করতে হবে, করছিলাম বা লিখছিলাম এরকম হয়ে যাবে। আবার দেখো ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আবার দেখো এটা সময় ধরে, সবগুলো কিন্তু সময় ধরে কথাটি উল্লেখ থাকবে তাই না? আচ্ছা একটু লিখে দিচ্ছি সময় ধরে বা থেকে, সময় ধরে বা থেকে লিখছি বা করছি এটাও হবে একই রকম, করছিলাম বা খাচ্ছিলাম। এই ক্ষেত্রে দেখো এটা যেহেতু ভবিষ্যতের কথা এবং দেখো সময় ধরে লিখতে থাকবো হয়ে যাবে। এবার লিখতে থাকবো। মাইশা বলো তো এই যে শুধু সময় বাদে যদি বলি আমি যেতে থাকবো খেতে থাকবো এটা কোন টেন্স হয়ে যাবে? এটা হুম একটু এটা ফিউচার পারফেক্ট না ফিউচার পারফেক্ট লিখে থাকবো হবে। ইনডিফিনিট ইনডিফিনিট না, ইন্ডিফিনিট তো করবো। তাহলে কি বলেছি? ফিউচার আবার বলো। ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস এক্স্যাক্টলি। ফিউচার কন্টিনিউয়াস এর সাথে সময় উল্লেখ থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে সময় ধরে বা সময় থেকে দেখো লিখতে থাকবো, লিখতে থাকবো কিংবা পড়তে থাকবো, পড়তে থাকবো ইত্যাদি হবে। তো আমরা এর আগে দেখেছিলাম। আচ্ছা এর আগে দেখো এটা কি বাবা, তো অনেকে তো পরে যুক্ত হয়েছো তাহলে তো মুশকিল হয়ে যাবে। রাফি বলো দেখি আমি 1 ঘন্টা ধরে পড়ছি কি হবে? আই পড়ছি বলেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 1 ঘন্টা ধরে পড়ছি কি হবে? I have been ওকে reading ওকে ফর
For 1 hour. ফর 1 আওয়ার। আচ্ছা এটাকে পাস্টে নিয়ে যাও, আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম, তাহলে কি বলবো? I have been reading ওকে, for 1 hour. ফর 1 আওয়ার। 1 আওয়ার কোথায় গেল? ফর 1 আওয়ার। ওকে, ঠিক আছে। স্যার কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, তোমরা কেটে দাও, আমি লিংক দিচ্ছি। সবাই কেটে দাও, লাইন কেটে দাও, আমি লিংক দিচ্ছি 1 মিনিটের মধ্যে। হ্যাঁ, সবাই একটু কেটে দাও কষ্ট করে।